রহমানির রাহিম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোসাম্মদ রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক, আল মদিনা ইনস্টিটিউট। প্রত্যেকটা জিনিসেই ছোট ছোট অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই বাক্যটি আমরা বহুদিন ধরে পড়ে আসছি। যেমন একটা বাড়ি তৈরি করতে অসংখ্য ইটের দরকার হয়। এই ইটগুলো অসংখ্য ছোট ছোট কণা দিয়ে তৈরি। আবার একটা ছোট কাঠ তৈরি হয় অসংখ্য ছোট ছোট কাঠের টুকরা দিয়ে। তাহলে কথা দাঁড়ালো যে প্রত্যেকটা পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণা বিভক্ত করতে করতে এক পর্যায়ে দেখা যায় আর বিভক্ত হয় না। এখন আজ আমি তোমাদের এই পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। আজকে আমার অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়। এখন পদার্থের গঠন, প্রত্যেকটা পদার্থে একই রকমের গঠন, সেই গঠন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পদার্থ, বিজ্ঞানের ভাষায় আমরা বলি প্রত্যেকটা পদার্থ অণু পরমাণু দ্বারা গঠিত। এখন এই অণু কী আর পরমাণু কী? সাধারণত মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই আমরা বলবো অণু, কিন্তু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা বলবো পরমাণু। আজ আমি তোমাদের পরমাণুর গঠন সম্পর্কে তোমার বইয়ে যতটুকু আছে ততটুকুই খুব সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। পদার্থের গঠন। পরমাণুর গঠন, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এর গঠন ঠিক এই রকম। মাঝখানে নিউক্লিয়াস থাকবে। প্রতিটা পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস থাকবে। এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকবে, নিউট্রন থাকবে এবং এই কক্ষপথে ঘুরতে থাকবে ইলেকট্রন। প্রতিটি পরমাণু মাঝখানে নিউক্লিয়াস থাকবে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে নিউট্রন এবং প্রোটন এবং এর সাইড দিয়ে ঘূর্ণায়মান থাকবে ইলেকট্রন। বিজ্ঞানী রাদারফোর্ডের মতে পরমাণুর গঠন, পরমাণুর ভর একটি জায়গায় আবদ্ধ থাকে, সেই জায়গার নাম নিউক্লিয়াস। লক্ষ্য করো, পরমাণুর ভর একটি জায়গায় আবদ্ধ থাকে, সেই জায়গার নাম নিউক্লিয়াস, অর্থাৎ পরমাণুর সমস্ত ভর এই জায়গায় আবদ্ধ থাকে। 2 নম্বরে, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে, অর্থাৎ সমস্ত ভর যদি নিউক্লিয়াসে থাকে তাহলে এই কক্ষপথের চারপাশে এই জায়গাটা ফাঁকা থাকে, চতুর্পাশে ফাঁকা থাকে, অর্থাৎ এই নিউক্লিয়াসে সমস্ত ভর থাকে এবং এই কক্ষপথগুলোর সাইড দিয়ে সম্পূর্ণ জায়গা ফাঁকা থাকে। পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে। 3 নম্বর হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা অর্থাৎ ইলেকট্রন, তেমন কোনো ভর নেই। ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রনের তেমন কোনো ভর নেই। এরা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, অর্থাৎ প্রতিটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তাহলে আমরা শিখলাম প্রতিটি পদার্থ অণু পরমাণু দ্বারা গঠিত। এখন আমরা এই পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করেছি। তাহলে কি দাঁড়ালো? পরমাণুর গঠন, প্রতিটি পরমাণুর মাঝখানে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মাঝখানে থাকবে নিউট্রন এবং প্রোটন এবং বাইরে কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে ইলেকট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের চার্জ, প্রোটন চার্জ হচ্ছে ধনাত্মক, নিউট্রনের চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। তাহলে আমরা আরেকবার পরমাণুর গঠন দেখে নেই। পরমাণুর গঠন,
পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে বিভক্ত করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। বিজ্ঞানী রাদারফোর্ডের মতে পরমাণুর ভর একটি জায়গায় আবদ্ধ থাকে, সেই জায়গার নাম নিউক্লিয়াস, অর্থাৎ এটা নিউক্লিয়াস। পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে, অর্থাৎ এটা যদি কার্বন পরমাণু হয় এর বেশিরভাগ জায়গায় ফাঁকা আছে এবং এর সম্পূর্ণ ভরটা নিউক্লিয়াসে অবস্থান করে। ঋণাত্মক আধানযুক্ত কণা অর্থাৎ ইলেকট্রনের তেমন কোনো ভর নেই, এরা নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘোরে, অর্থাৎ ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এখানে ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। পরমাণুর গঠন সম্পর্কে একটু হলেও ধারণা পেলাম। তাহলে পরমাণু কি দ্বারা গঠিত বলতে পারবা তোমরা? পরমাণু হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন বাদে প্রোটন এবং নিউট্রন থাকে। এদের চার্জ তিন রকমের। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, নিউট্রনের চার্জ নিরপেক্ষ এবং প্রোটনের চার্জ ধনাত্মক। এটা তোমরা ভালো করে মনে রাখবা। এখন আমরা এই পরমাণু নিয়েই আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা কাকে বলে। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো পরমাণুতে অবস্থিত এর প্রোটন সংখ্যাকেই সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে পারমাণবিক সংখ্যা সমান সমান আমরা প্রোটন সংখ্যা বলতে পারি। ভর সংখ্যা, ভর সংখ্যা কাকে বলে? পরমাণুতে অবস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা ভর সংখ্যা বলবো। এখন এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন দিয়ে একটা ছোট্ট হিসাব তোমাদের দেখাচ্ছি। ক নামক মৌলে পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35। তাহলে ওই মৌলের কয়টা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে? আবার দেখো, ক নামক মৌলের পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35। এখন আমরা জানি পারমাণবিক সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যাও তাই। তাহলে ভর সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? ভর সংখ্যা বের করতে গেলে ভর সংখ্যার সাথে নিউট্রন সংখ্যা, ভর সংখ্যার সাথে বের করতে গেলে একটু কাটো। ক নামক মৌলে পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35। তাহলে ওই মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কতটি আছে? এখন আমরা জানি প্রোটন সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা, একই কথা। এর সংখ্যা হচ্ছে 17। ইলেকট্রন সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা, এটার মানও 17। তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? নিউট্রন সংখ্যা বের করতে গেলে ভর সংখ্যার সাথে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে ভর সংখ্যার সাথে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আসতেছে 18। তাহলে উত্তর পেলাম প্রোটন সংখ্যা সমান সমান 17, ইলেকট্রন সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যা সমান সমান 18। অর্থাৎ একটা পরমাণুতে যতটা প্রোটন সংখ্যা আছে সেই সংখ্যাটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলবো, এবং সাধারণত যতটা প্রোটন সংখ্যা থাকে ইলেকট্রন সংখ্যাও ঠিক ততটাই থাকে, এবং প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা ভর সংখ্যা বলবো। পরমাণুর গঠন আলোচনা করলাম, পরমাণুর ভিতরে কিভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, কোন সংখ্যায় থাকে সেটা জানলাম। এখন আমরা একটু ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। ইলেকট্রন বিন্যাস, এখানে লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো। এখানে লিথিয়াম পরমাণুর মাঝখানে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর চারপাশে ঘূর্ণায়মান আছে ইলেকট্রন। এখন লিথিয়াম পরমাণুতে 1, 2, 3টা ইলেকট্রন ঘূর্ণায়মান আছে, অর্থাৎ লিথিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 3। এখানে কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে। কার্বন পরমাণুর মাঝখানে রয়েছে নিউক্লিয়াস এবং চতুর্পাশে ঘূর্ণায়মান আছে ইলেকট্রন। এখানে ইলেকট্রনের সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6,
6টা। লক্ষ্য করো প্রথম কক্ষপথ এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এখানে থাকবে 2টা। আর এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এখানে 4টা, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা 2 + 4 = 6। এবার সোডিয়াম পরমাণু। এখানে সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে আছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আছে 1 2 3 4 5 6 8টা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে আছে 1টা ইলেকট্রন, অর্থাৎ 8 2 10 1 11। এর পারমাণবিক সংখ্যা = 11। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস সাধারণত এভাবে হবে 2 8 18, আর এর সূত্র হবে 2n²। এখানে n², এখানে n = 1 2 3 4 হতে পারে। তাহলে ইলেকট্রন বিন্যাস লিথিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে 2, পরের দ্বিতীয় কক্ষপথে 1, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা 3। কার্বন পরমাণু প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা 6। ইলেকট্রন সংখ্যা = প্রোটন পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। সোডিয়ামের প্রথম কক্ষপথে আছে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে আছে 8টি এবং তৃতীয় কক্ষপথে আছে 1টি ইলেকট্রন, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা 11। এখন আমি তোমাদেরকে আরেকটা নতুন কিছু বলবো, সেটা হচ্ছে একই মানুষের বহু রকমের রূপ থাকতে পারে। যেমন আমার বয়স যখন 10 ছিল তখন আমি একরকম ছিলাম দেখতে, আমার বয়স যখন 22 তখন আমি আর এক রকম, আমার বয়স যখন হবে 60 তখন হব আমি আর এক রকম। ঠিক পরমাণুরও একই অবস্থা, একই পরমাণুর বিভিন্ন রূপ থাকতে পারে। এই একই পরমাণুর বিভিন্ন রূপকে আমরা বলবো আইসোটোপ। যেমন আইসোটোপের সংজ্ঞা বলতেছি, কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এখানে প্রোটন সংখ্যা সমান থাকবে এবং ভর সংখ্যা ভিন্ন থাকবে। যেমন হাইড্রোজেনের আইসোটোপ 3টি নিয়ে আলোচনা করব: প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। প্রোটিয়ামে লক্ষ্য করো প্রোটন সংখ্যা ভিতরে 1টা, ডিউটেরিয়ামে প্রোটন সংখ্যা 1টা, সাথে নিউটনও আছে, এবং ট্রিটিয়ামে প্রোটন সংখ্যা 1টা কিন্তু নিউটন 2টা। এখানে 3টি পরমাণুতেই প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন। এই কারণে একে আইসোটোপ বলা হয়েছে। যে পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন থাকবে সেটা হচ্ছে আইসোটোপ। যেমন হাইড্রোজেনের আইসোটোপ, এখানে প্রোটন সংখ্যা 3টারই সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন। এখন আইসোটোপের ব্যবহার নিয়ে এবং ধর্ম নিয়ে আলোচনা। ব্যবহার ধর্ম: আইসোটোপ সাধারণত রক্তনালীর ক্ষত শনাক্তকরণে ব্যবহার করা হয়, দেহে ক্যান্সার শনাক্তকরণ এবং ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়, জীবাণুমুক্ত যন্ত্রপাতি ও ফলমূল জীবাণুমুক্ত করা, অর্থাৎ অপারেশনের আগে আইসোটোপের সাহায্যে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে হয় এবং ফলমূল দীর্ঘদিন সংরক্ষণের জন্য জীবাণুমুক্ত করা যায় আইসোটোপের মাধ্যমে। পতঙ্গ নিয়ন্ত্রণে এবং ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও আইসোটোপ ব্যবহার করা হয়। ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়। সাধারণত কোনো মাটির নিচে কোনো মূল্যবান জিনিস পাওয়া গেলে সেই মূল্যবান জিনিসটাকে আমরা আইসোটোপের মাধ্যমে বয়স নির্ধারণ করে থাকি। সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে বিজ্ঞানীরা সাধারণত কার্বনের আইসোটোপ ব্যবহার করে থাকে। কার্বনের আইসোটোপ দিয়ে বয়স নির্ধারণ করা সম্ভব।
তারপর তাহলে আমরা আইসোটোপের ব্যবহার সম্পর্কে জানলাম এবং আইসোটোপ কী জিনিস। সাধারণত সহজ কথায় বলতে পারি যে একই মৌলের বিভিন্ন রূপ, একই মৌলের যখন বিভিন্ন রূপ দেখা যাবে তখন তাকে আইসোটোপ বলবো। যেমন হাইড্রোজেনের এখানে 3টা রূপ আছে, কার্বনের অনেকগুলো রূপ আছে, এরকম বহু মৌলের বহু রূপ আছে, সেগুলো ওই মৌলের আইসোটোপ। তাহলে আমি পরমাণুর গঠন সম্পর্কে যে আলোচনা করলাম সেটা তোমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়েছে। বাসায় ভালো করে বই থেকে পড়াগুলো পড়বে, বই খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে। অবশেষে আমি তোমাদের থেকে আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ। তোমরা করোনাকালীন সময়ে খুব ভালো থেকো, বাইরে ঘোরাফেরা না করে বাসায় বসে পড়াশোনা করো।